দর্শক, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কি পরিবর্তন হতে চলেছে? ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে আন্তর্জাতিক যে চাপ রয়েছে সেটিতে নত স্বীকার করছে ইউনূস সরকার। আর সেটিরই মতি গতি বুঝতে পেরে বিএনপি এবং জামাত আবারও জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। মাইনাস হয়ে যাচ্ছে কি এনসিপি, নাগরিক পার্টি। আর নাগরিক পার্টির সেই মাইনাস হওয়ার ফর্মুলায় কি নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট প্রতিফলন হলো। আর জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইংল্যান্ডে গেলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। তিনি বৈঠক করতে গেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিহত করার জন্যই বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। অন্যদিকে উন্নয়নশীল দেশের জন্য ট্রাম্পের যে সিদ্ধান্ত, তাতে সেনাবাহিনী বিপদে পড়তে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীও তাই এ বিষয়ে চিন্তিত। ট্রাম্পের প্রত্যেকটা সিদ্ধান্তই এখন পর্যন্ত কার্যকর হয়েছে। তাহলে কি সেনাবাহিনীর উপরেও আসছে বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ? বাংলাদেশের রাজনীতি বা কোন দিকে মোড় নিচ্ছে? বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ কতটুকু ভালো ফল করতে পারবে? আলোচনা করবো এই ভিডিওতে, থাকবেন টপ 10 বাংলাদেশের নিয়মিত আয়োজনে। দর্শক, যা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা অন্যরকম হাওয়ায় দুলছিল এবং সেই প্রেক্ষাপটটা নতুন করে মাথা চাড়া দিচ্ছে বিএনপি এবং জামাতের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ইঙ্গিত। ইংল্যান্ডে সফর করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেখানে মিটিং হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা এমন নিউজ ফলো করে প্রচার করেছে। যদিও শোনা যাচ্ছিল বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক দূরত্ব অনেকটাই, এবং প্রকাশ্যেই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দর বক্তব্য থেকে প্রতিফলন হচ্ছিল এবং বোঝা যাচ্ছিল। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু সরাসরি জামাত বিরোধী কিছু বক্তব্য প্রকাশ্য দিয়েছে, সেটাও কিন্তু আমরা অতীতে দেখেছি। হঠাৎ করে তারা কিভাবে, কেন একত্রিত হলো, এই প্রশ্ন জনগণের মনের মধ্যে আসতেই পারে। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনের জন্য যখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যখন নিজের বক্তৃতায় স্পষ্ট করেছিলেন যে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং সেটার জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর, এমন বক্তব্য কিন্তু সেনাপ্রধান দিয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক যে চাপ এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর রয়েছে, তার প্রতিফলনেই কি বিএনপি জামাত নড়ে সরে বসছেন? আগে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির সাথে জামাত ইসলামের ভালো সখ্যতা রয়েছে, তাদের বোঝাপড়া ভালো এবং ভালো সম্পর্ক তাদের মধ্যে রয়েছে। গত জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম, যে দাঙ্গা, সেটাতেও কিন্তু এই জামাত ইসলামের সাথে নাগরিক পার্টির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের, তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে। তারা একত্রিত হয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন সফল করার ক্ষেত্রে জামাতকে সাথে নিয়ে নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ সেই সময় কাজ করেছে। আমরা অনেক পত্রিকায় বিভিন্ন আলোচনায় দেখেছি যে জামাত ইসলামের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়গুলো রয়েছে, জাতীয় নাগরিক পার্টি বর্তমানে রয়েছে, তাদের সম্পর্ক খুবই ভালো। অনেকেই ধারণা করছিলেন আগামী নির্বাচনে বিএনপির সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জামাত ইসলাম নাগরিক পার্টির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, এমন কিন্তু আলোচনা আমরা শুনেছিলাম। এখন নতুন করে সেই আলোচনার জন্ম দেওয়া থেকে নাগরিক পার্টি আস্তে আস্তে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। গতকাল যখন বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, বিএনপি অসন্তোষ জানিয়েছে এবং নাহিদ ইসলাম বলেছে বর্তমান প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে, তাতে নির্বাচনে তারা অংশগ্রহণ করলেও নাও করতে পারে। এই যখন আলোচনা, তার মধ্যেই কিন্তু উঠে আসলো জামাত ইসলামের আমিরের সাথে এই বৈঠক ঘিরে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিএনপি জামাত জোট হতে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গুঞ্জন অনেকবার এসেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সবসময় জাতীয় নাগরিক পার্টি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিএনপি কখনোই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানায়নি। তাহলে বাংলাদেশের উপরে যে আন্তর্জাতিক চাপ রয়েছে ইনক্লুসিভ নির্বাচনের, সেই ইনক্লুসিভ নির্বাচনের কারণেই জামাত ইসলাম এবং বিএনপি তারা জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। ভারত যুক্তরাষ্ট্র সহ
বিভিন্ন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে চাপ রয়েছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ মানেই তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে বিএনপি এবং জামাত রিস্ক নিতে চাচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে তাদের জোটবদ্ধ হওয়া দরকার। তাহলে অটোমেটিক্যালি নাগরিক পার্টি মাইনাস হয়ে যাচ্ছে। নাগরিক পার্টি এককভাবে নির্বাচন করতে হবে, আর এককভাবে নির্বাচন করার জন্য তাদের যেটা সময় প্রয়োজন সেই সময় তারা কি আসলে পাবে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্ত শুধু গ্রহণই করেনি, সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন। এখন তিনি সিদ্ধান্ত নিলেন জাতিসংঘ দিয়ে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেই দেশের সেনাবাহিনীর উপর। কোনো দেশকে স্পেসিফিক্যালি উদ্দেশ্য করে বলেন নাই, তারপরেও তিনি উন্নয়নশীল দেশকে উদ্দেশ্য করেই এই প্ল্যানটা সাজিয়েছেন। ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন যে জাতিসংঘের যে শান্তি মিশনে তারা যে ডোনেট করে সেই ডোনেট তারা করবে না, সেই ডোনেট থেকে সরে আসতেছে ট্রাম্প প্রশাসন। আমরা জানি যে বাংলাদেশের যে সেনাবাহিনী তারা শান্তি মিশনে যায়, মোটামুটি ভালো একটি ইনকাম তাদের কিন্তু হয়, তারা ভালো ইনকাম করতে পারে। আর সেই ইনকামের যেটি সিংহভাগ সে যে ডোনেট সেটি কিন্তু যুক্তরাষ্ট্রই করে থাকে। আর সেই যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের অর্থনৈতিক সেভিংসের কারণে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের মধ্যে থেকে একটি হলো জাতিসংঘের শান্তি মিশনে যে ফান্ডিং হয় সেই ফান্ডিং তারা করবে না। এটি শুধুমাত্র সেনাবাহিনীর উপরই যে একটি প্রভাব পড়বে বিষয়টি এরকমও না, প্রভাব পড়তে যাচ্ছে জাতিসংঘের বিভিন্ন কার্যকলাপের উপরে, জাতিসংঘের ফান্ডিংয়ে একটি হাত পড়বে। এই যে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটি বড় ধরনের চাপ পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে তার কার্যনির্বাহী আদেশ থেকে প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়ন করেছে ডোনাল্ড ট্রাম্প। এবার এই শান্তি মিশনে যদি ফান্ডিং বন্ধ করে দেয় তাহলে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শান্তি মিশন থেকে যে ইনকাম, শান্তি মিশনের যে একটি আগ্রহ আশা সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আসলে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর থেকেই পুরো পৃথিবী জুড়ে একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই মধ্যে চীনের সাথে রীতিমতো যুদ্ধে নেমে গেছে ট্রাম্প প্রশাসন। 245% কর আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের একদম খোলামেলা সিদ্ধান্ত, চায়নার সাথে যারাই বন্ধুত্ব করবে তাদেরকেই চায়নার কাতারে ফেলে দেওয়া হবে। কোন দিকে যাবে বিশ্ব অর্থনীতি, এটাই এখন দেখার বিষয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।